সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক হাসাহাসি হচ্ছে বা ভাইরাল হচ্ছে যে শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছে এবং শ্রীলঙ্কা নেদারল্যান্ডস দুই দলই বাংলাদেশের গ্রুপে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে, নেদারল্যান্ডসের বিপক্ষে আসলে 3 নম্বর ম্যাচ খেলবে বাংলাদেশ তাদের গ্রুপ স্টেজে। তো শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক অতীতে অনেক রাইভালরি হচ্ছে ম্যাচে আমরা দেখছি, সেই জায়গাটাতে শ্রীলঙ্কা হারা মানে টাইগার ভক্তরা একটু খুশি হচ্ছে। আবার নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারাচ্ছে, অর্থাৎ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টাফ টাইম যেতে পারে। সব কিছু মিলে আলোচনা করবো আসলে গ্রুপটা কেমন হয়েছে, বাংলাদেশকে আসলে কঠিন গ্রুপে কিনা এই বিশ্বকাপে। কায়সার, কি মনে হয় গ্রুপটা দেখে যে বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ কিনা? না, বাংলাদেশ ডি গ্রুপে পড়েছে এবং আপনি যদি হিসাব করেন তাহলে ডি ইনিশিয়াল ডেথের ইনিশিয়ালটা হলো ডি, এবং এইখান থেকে আপনি যে কটা দলের নাম বললেন সেই দলের তালিকা এখানে আপনার কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ, এই 3 দলটাকেই মূলত মানা হচ্ছে। তবে বাংলাদেশের যদি আপনি টি-20 বিশ্বকাপের পেছনের ইতিহাস দেখেন, সেই ইতিহাসটি কিন্তু খুবই দুর্বল এবং সেই ইতিহাস কিন্তু খুবই এক অর্থে মানে আত্মবিশ্বাসটা না পাওয়ার একটা উপায়, আত্মবিশ্বাসী হওয়ার কোনো উপায় নেই সেই পরিসংখ্যানটা যদি আপনি দেখেন। 2007 সাল থেকে আমরা টি-20 বিশ্বকাপ খেলছি, গ্রুপ পর্বের সবচেয়ে বড় দল বলতে আমি র্যাঙ্কিং এর শীর্ষে থাকা দল বা যারা হট ফেভারিট হিসেবে টুর্নামেন্টে খেলেছিল তাদেরকে হারাতে পেরেছি শুধুমাত্র একটা দলকে, ওয়েস্ট ইন্ডিজকে, তাও সেই 2007 সালে। তারপর থেকে কিন্তু আমরা আর কোনো বড় দলকে অর্থাৎ ফেভারিট দলকে কিন্তু হারাতে পারিনি। ভারতকে হারানোর একটা সমূহ সম্ভাবনা আমাদের সামনে ছিল 2016 ব্যাঙ্গালোরে, সেই ম্যাচে আমি ছিলাম, 1 রানে বাংলাদেশ ম্যাচটা হেরেছিল। গতবারও 2022 অ্যাডিলেডে সেই সুযোগ ছিল। রাইট, সেই সুযোগ ছিল। বৃষ্টির কারণে সেই ম্যাচটি যেহেতু কাটেল ওভারে চলে গিয়েছিল, তারপরে আমরা বৃষ্টির পর আবার যখন ম্যাচটা শুরু হয়েছিল তখন আমরা খেই হারিয়ে ফেলেছি। সো আমার মনে হয় যে এবারে একটা সুযোগ যেহেতু রয়েছে, সেই সুযোগটায় যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে, তাদের প্রপার ক্রিকেটটা বা তাদের যে ডিসিপ্লিন ক্রিকেটটা খেলতে পারে, তাদের ব্যাটিংটা যদি ভালো করতে পারে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এবারের বিশ্বকাপ বাংলাদেশ আগের সব বিশ্বকাপের যে দুর্বল রেকর্ড ছিল সেই রেকর্ডগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারবে। তবে প্রথম শর্তটা হলো আপনাকে প্রথম ম্যাচটা জিততে হবে। প্রথম ম্যাচ কার সাথে? শ্রীলঙ্কার সাথে। সেই ম্যাচটা যদি আপনি জিততে পারেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বাংলাদেশ যেভাবে এই বিশ্বকাপে এখন পর্যন্ত গিয়েছে, সেটার মানে আপনি 70 to 80% সেই স্বপ্নটুকু আপনার পূরণ হয়ে যাবে যদি আপনি প্রথম ম্যাচটা হারাতে পারেন শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার প্রবলেমটা হলো যে শ্রীলঙ্কাও কিন্তু কোয়ার্টার ফাইনালে খেলার জন্য প্রথম ম্যাচটাকেই সবচেয়ে বড় টার্গেট করে রেখেছে। তো সবকিছু দেখে আমার কাছে মনে হচ্ছে যে এই টুর্নামেন্ট, এই বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হতে যাচ্ছে কিন্তু আপনার শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচটা। সেই ম্যাচটা যদি আপনি জিততে পারেন, তাহলে কিন্তু আপনি মূলত অনেক সামনে এগোনোর জন্য বড় এক ধরনের আত্মবিশ্বাসটুকু পাবেন। সেক্ষেত্রে আপনার পরের যে 3টি ম্যাচ রয়েছে, সেই 3টি ম্যাচের মধ্যে সাউথ আফ্রিকা, নেদারল্যান্ড এবং নেপাল। যদিও নেদারল্যান্ড যেভাবে আপনি বলছিলেন যে শ্রীলঙ্কাকে আপনার প্র্যাকটিস ম্যাচে হারিয়ে দিয়েছে, দেখুন প্র্যাকটিস শুধু তাই না, আমরা যদি দেখি যে অক্টোবর নভেম্বর যে ভারতে বিশ্বকাপ হয়েছে, কলকাতাতে কিন্তু এই নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ বাজেভাবে হেরেছিল। রাইট, এবং সেই গ্রুপ পর্যায়ে সেখানে বাজেভাবে বাংলাদেশ হেরেছিল। কলকাতায় সেই ম্যাচটা আমি দেখেছিলাম, আপনিও ছিলেন, আমরা দেখেছি। তার আগে যেটি প্রবলেমটা হয়েছিল যে বাংলাদেশ আসলে টানা ধারাবাহিকভাবে হারের ফলে আপনার এক ধরনের কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিল এবং সেখানে সেই বিপর্যয় থেকে কিন্তু আর কাটিয়ে উঠতে পারেনি। এবং এখনকার যদি এই দলের কথাও যদি আপনি বলেন, তাহলে আমরা যুক্তরাষ্ট্রের সাথে যেভাবে ম্যাচটা হেরেছি, সেটাও কিন্তু আপনার মানে প্রিডিক্টেবল ছিল না। আনপ্রেসিডেন্ট ওয়েতে কিন্তু আমরা সেই ম্যাচটা হেরেছি। অনেক ধরনের ভুল করেছিলাম, সেই ভুল থেকে বেরিয়ে আসতে পারিনি। তো আমি আশা করব যে বাংলাদেশ এখন পর্যন্ত এই বিশ্বকাপে খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রের সাথে যে ভুলগুলো করেছে, আপনি সেই ভুলগুলো থেকে বেরিয়ে আসবে এবং মূল মঞ্চে অর্থাৎ বিশ্বকাপের আসল পর্বে কালকের প্র্যাকটিস ম্যাচে কি হবে বা প্রস্তুতি ম্যাচে কি হবে সেটা নিয়ে আমি খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত নই। কারণটা হলো যে আমি জানি যে ভারতও কিন্তু আপনি খুব একটা যে জোশিলা মেজাজে বা জিততেই হবে, ফাটিয়ে ফেলতে হবে, এই ধরনের মেজাজে কিন্তু না। তারা কিন্তু একটা সফটলি মেজাজে খেলবে এবং এই ম্যাচে যেন কেউ ইনজুরিতে না পড়েন, সেটাও একটা দেখার বিষয় রয়েছে। অর্থাৎ এই ম্যাচটাকে তারা একটা প্রসেস হিসেবে দেখছে, বাংলাদেশও তাই। আসল বিষয়টা হলো আপনি 8 জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ম্যাচটা, সেই ম্যাচে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেটাতে আপনাকে জিততে হবে। সেটা যদি আপনি জিততে পারেন, তাহলে আপনি এগিয়ে থাকলেন, আর সেটা যদি আপনি জিততে না পারেন, তাহলে আপনি রেস থেকে অনেক পিছিয়ে থাকবেন। অবশ্যই হাসিব হোসেন শান্তর কাছে যাচ্ছি, যে সাবেক পেসার এবং পেস ইউনিট নিয়ে তার কাছে প্রশ্ন করছি। যেহেতু তাসকিন বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে রিহ্যাব চলছে, ধরে নিচ্ছি আমরা, টিম ম্যানেজমেন্ট যেটা জানাচ্ছে যে প্রথম ম্যাচে 7 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ম্যাচে হয়তো তাসকিন বেস্ট 11-এ থাকলেও থাকতে পারেন, কিন্তু ম্যাচ ফিটনেস কিংবা কনফিডেন্স কি পুরোপুরি থাকবে কিনা? যদি তাসকিন নাও থাকে, কারণ সাম্প্রতিক অতীতে আমরা দেখছি বা সাম্প্রতিক সময় আমরা দেখছি ব্যাটিং ইউনিটটা আসলে বাংলাদেশকে জয় দিচ্ছে না, জয় এনে দিচ্ছে না, বোলাররাই আসলে জয় এনে দিচ্ছে। সেই জায়গাটাতে তাসকিন যদি থাকেও ফুল ফিট তাসকিনকে হয়তো পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ প্রথম ম্যাচে অনেকটা মানে আপার হ্যান্ডে না থাকার সম্ভাবনা কি বেশি কিনা? হাসিব হোসেন শান্ত। আসলে ডিপেন্ড করছে সবকিছু উইকেটের উপর, উইকেটে কি ধরনের বিহেভ করবে,
আর তাসকিন যদি ফিট থাকে তাহলে তো অবশ্যই ভালো, ফিট ছাড়া তো তাকে আমার মনে হয় না ম্যাচ খেলানো হবে। তো ওইখানে ট্রেনার আছেন, ফিজিও আছেন, তাকে ফুল ফিটনেস পারমিশন হলে 100% ফিট যদি তিনি থাকেন তখনই তাকে খেলানো হবে। আর তাসকিন খেলতে পারলে অবশ্যই প্লাস পয়েন্ট থাকবে আমাদের। ওয়ান অফ দ্য মানে আমাদের এখন বেস্ট বোলার, যদি পেস বোলিং অ্যাটাকের কথা বলেন, তাসকিন আমাদের বেস্ট বোলিং এখন করছেন তিনি। তো যদি না খেলেন সেক্ষেত্রে একটু হলেও আমরা ব্যাকফুটে থাকবো এই জায়গাটায়, তাসকিনের জায়গাটায়। সেখানে হয়তো বা সাকিবকে খেলাতে পারবেন, তানজিদ হাসান সাকিবকে হয়তো বা খেলাবেন। সেক্ষেত্রে অভিজ্ঞতার দিক দিয়ে দেখেন, পেসের দিক দিয়ে দেখেন, একটু হলেও আমরা ব্যাকফুটে থাকবো। তো আমার মনে হয় যে তাসকিন না খেলাটা আমাদের জন্য আসলে সুসংবাদ নিয়ে আসবে না, সেটা আসলে আমাদেরকে একটু হলেও ব্যাকফুটে রাখবে। তো দোয়া করি যাতে তাসকিন পুরো ফুল ফিট হয়ে আমাদের জন্য বাংলাদেশের প্রথম ম্যাচটা সার্ভিস দিতে পারেন, এবং সেটা উনি যদি খেলেন আমার কাছে মনে হয় যে সেই জায়গাটা আমাদের টিম অনেক কিন্তু স্ট্রং হয়ে দীর্ঘদিন যাবে। ধরে এবং ম্যাচের বাইরে থাকলে এরকম একটা বড় ম্যাচে, বিশ্বকাপের প্রথম ম্যাচে একটু কি নার্ভাস থাকবে কিনা, বা পুরোপুরি নিজের শতভাগ দেওয়ার মতো সুযোগ থাকবে কিনা আসলে? আপনার ও কিন্তু ওকে ফিটনেস টেস্ট দিয়েই কিন্তু মাঠে নামতে হবে। উনি পুরো তখন সম্পূর্ণ জানেন যে উনি ফিট থাকবেন, যখন উনি ম্যাচে আসবেন ফুল ফিট হয়ে আসবেন। তো আমার মনে হয় না যে ফিটনেস টেস্ট পাস না করে উনি খেলতে পারবেন। সো ওটা পাস করার পরে উনি যখন মাঠে নামবেন তখন উনি মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে স্ট্রং থাকবেন। এবং তাসকিন সবসময় আমরা জানি ফাইটার, তো উনি মাঠে খেললে আমার মনে হয় না সেটা ওনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে বা মেন্টালি কোনো এফেক্ট করবে। তো উনি খেললে অবশ্যই তিনি তার 100% দিয়েই বোলিং করবেন। অবশ্যই আমরা শামীম আশরাফ চৌধুরীর কাছে যেতে চাই। বাংলাদেশের যে এক্স ফ্যাক্টর হতে পারেন, অবশ্যই সবগুলো বিশ্বকাপ খেলেছেন সাকিব আল হাসান, এখন পর্যন্ত টি-20, এবং রোহিত শর্মা এবং সাকিব আল হাসানই সেই অর্জন আছে, তাদের এই কীর্তি আছে। পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদও প্রথম বিশ্বকাপ থেকে খেলেছেন, মাঝখানে একটা বাদ গেছে। এই দুজন রিয়াদ এবং সাকিবের পারফরমেন্স কতটুকু আসলে বাংলাদেশকে নিয়ে যেতে পারে, তাদের পারফরমেন্স কতটুকু আসলে এখানে মূল্যবান এই বিশ্বকাপে? এটা মানতেই হবে যে আমরা তো উই আর অন দ্য লুক আউট ফর নিউ প্লেয়ার্স, এবং যারা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ হবে। কিন্তু এখন পর্যন্ত ওই দুই সিনিয়রের উপরে কতটা নির্ভরশীল আমরা গত কয়েকটা ম্যাচে কিন্তু আমরা দেখছি টি-20 ফরম্যাটে। এবং সেই জায়গা থেকে একটু চিন্তা করলে যে যে ধারাবাহিকতা জুনিয়রদের কাছ থেকে এক্সপেক্টেড ছিল, সেটা কিন্তু আসেনি, এবং সেটা একটা খুব বিরাট একটা চিন্তার বিষয় বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য। এখন সময় এসেছে ওই দুজনের হাত ধরে, এক্স ফ্যাক্টরের কথা আপনি বলছিলেন, এক্স ফ্যাক্টর ইজ অলওয়েজ শাকিব, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে নিজেকে তুলে ধরেছে, জেদ করে হোক, নিজের ডিটারমিনেশন দিয়ে হোক, নিজের শক্তিমত্তার পরিচয় দিয়ে হোক, এবং স্কিল সেট দিয়ে যেভাবে নিজেকে সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়েছে যে আমি এখনো এই ফরম্যাটে খেলার যোগ্য, এবং অন্যান্য যারা নতুন এসছে তাদের চেয়েও ধারাবাহিকভাবে আমি খেলতে পারছি। স্বাভাবিকভাবে এই দুজনের লিড থাকতেই হবে, কিন্তু এটা তো দলীয় খেলা, দুজন তো দলকে টেনে নিয়ে যেতে পারবেন। সেই জায়গায় নতুন নতুন যারা খেলোয়াড়রা আসবে, তাহিদ হৃদয়ের মতো খেলোয়াড়, জুনিয়র সাকিব, জুনিয়র তামিম, এরা জুনিয়র সাকিবের ব্যাপারে একটু আমার বলতেই হয় যে কেন যেন আমার মনে হয় যে একটু ফাস্ট ট্র্যাক করা হয়েছে। তার তার কথাবার্তা থেকে সে কালকে যেটা শুনলাম, মুখে বলা এবং কাজে সেটা দেখানোর ব্যাপারে একটু, আমি যতটুকু বোলিং দেখেছি, ইনকনসিস্টেন্সি, এই জায়গাটাতে আমাদের দুর্বলতা, যে কনসিস্টেন্ট যে পারফরমেন্স ব্যাটারদের এবং বোলারদের ডিসিপ্লিনটা যেটা রক্ষা করার, এবং রিডিং অফ দ্য গেম। এত স্বল্প পরিসরের খেলা, খুব দ্রুততার সঙ্গে 2 ওভারের মধ্যে বা কয়েক বলের মধ্যে একটা ম্যাচের পরিস্থিতি পরিবর্তন হয়ে যেতে পারে। সেইটার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করা এবং সেটার সঙ্গে খাপ খাইয়ে নিজের খেলাটা অ্যাডজাস্ট করাটা কিন্তু টি-20-র একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ দিক, যে আমি কিভাবে পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের অ্যাটিটিউড এবং নিজের বোলিং এর স্টাইল এবং ভেরিয়েশনস গুলি ব্যবহার করতে পারি, সেই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যবশত এটা মানতেই হবে যে আমাদের যে স্টেডি ফ্লো অফ ক্রিকেটার্স এবং স্বাভাবিকভাবে যারা রেগুলারলি ভালো খেলে আসছে, এই ধাঁচ কিন্তু আমি গত 10 ম্যাচে লক্ষ্য করিনি বাংলাদেশের নিউ ক্রিকেটারদের মধ্যে। জি, আপনার কাছে আবারও ফিরছি। কায়সার, এই যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ যে শেষ ম্যাচটা হারলো, সেদিনই প্রেস বক্সে নানা জায়গায় কথা উঠছে যে সাকিব কি টি-20 ফরম্যাটে দেশের মাঠে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন কিনা, পাশাপাশি এবারের টি-20 বিশ্বকাপটা কি সাকিবের শেষ বিশ্বকাপ কিনা। কিন্তু সাকিব আজকেই একটা ইন্টারভিউ বিসিবি পাবলিশ করেছে, সেখানে সাকিব কিন্তু নিজে বলেছেন যে আরও একটা বিশ্বকাপ তিনি টি-20 খেলতে চান। নিশ্চয়ই এবারে বিশ্বকাপে সাকিব দারুণ কিছু করার জন্য আসলে অনেক ক্ষুধা নিয়ে নামবেন, কি মনে হয় আপনার?
তা তো অবশ্যই। আর আপনি শামীম ভাইকে যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর আমি একটু ব্যাখ্যায় যাচ্ছি। সেটি হলো যে এক্স ফ্যাক্টর। দেখুন, আপনি টি-20 ম্যাচে যদি আপনাকে জিততে হয় তাহলে শুধুমাত্র এক্স, ওয়াই, জেড দিলে কিন্তু আপনি লাভ নেই। আপনাকে কিন্তু ইউভি এবং আগে কিন্তু আপনার এবিসি এই অনেকটা কিন্তু পারফর্ম করতে হবে। শুধুমাত্র ২-৩ জন যদি ম্যাচে পারফর্ম করেন তাহলে আপনি কোন টুর্নামেন্ট কিন্তু জিততে পারবেন না। আপনি হয়তো তখন কয়েকটি ম্যাচ জিততে পারবেন। কিন্তু আপনাকে পুরো টুর্নামেন্টে যদি ভালো পারফরম্যান্স করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার যাদের উপর যে আস্থাটুকু রয়েছে বা যাদেরকে যে দায়িত্বটুকু দেওয়া হয়েছে সেই দায়িত্বটুকু তাদেরকে পালন করতে হবে। দ্যাট মিনস আপনি ১ থেকে ৬ নম্বর পর্যন্ত যে ব্যাটসম্যান রয়েছেন এই তালিকায় অন্তত ৫ জন ব্যাটসম্যানকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। যে পারফরম্যান্স বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ক্রিকেটে কিন্তু দেখা যায়নি। সো আমি আশা করব যেন পেছনের সব ব্যর্থতা বাংলাদেশ ভুলে যাক এই টি-২০ বিশ্বকাপে। আর সাকিবের কথা যেটা বলছিলেন সেই দেখুন সাকিব কিন্তু আপনি সেই ২০০৬ থেকে এখন পর্যন্ত খেলছেন এবং ইনজুরির জন্য কয়েকটি আপনার সিরিজ বাদ দিয়ে তিনি কিন্তু লম্বা সময় ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে গিয়েছেন এবং ৩ ফরম্যাটের ক্রিকেটই খেলছেন এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে তিনি এক ধরনের একটা উদাহরণ তৈরি করতে পেরেছেন। সেটা হলো যে মানে পারফরম্যান্সের যে ধারাবাহিকতা, সাকিবের মতো এরকম ধারাবাহিকভাবে পারফরম্যান্স কিন্তু বাংলাদেশের আর কোনো ক্রিকেটার করতে পারেননি। আমি উদাহরণ হিসেবে ব্যাখ্যার জন্য বেশি দূর যাব না। সাকিব যে এমনই ক্রিকেটার যে তিনি অলরাউন্ডার, যে স্পিন অলরাউন্ডার, যে তিনি ৩ ফরম্যাটের ক্রিকেটেই বিশ্বের নাম্বার 1 হিসেবে রয়েছেন এবং লম্বা সময় ধরে রয়েছেন, যে রেকর্ড কিন্তু আপনি অন্য আর কারো নেই। এখন অবশ্য তিনি কোনো ফরম্যাটেই নাম্বার 1 হিসেবে নেই, তাকে টপকে গিয়েছেন শ্রীলঙ্কা এবং আপনার রশিদ খান এবং আর কারা জানি রয়েছেন। তবে আমি আশা করছি যেন এই বিশ্বকাপে তিনি ভালো পারফরমেন্স যদি করতে পারেন তাহলে তার জায়গাটাও আবার তিনি সেটা উদ্ধার করতে পারবেন। তার চেয়েও বড় বিষয়টা হলো যে সাকিবের এই ধারাবাহিক পারফরমেন্সের বিষয়টা বাদবাকিদেরকেও কিন্তু অনুপ্রাণিত হতে হবে এবং তাদেরকে মনে করতে হবে যে শুধুমাত্র একটা ম্যাচ খেলেই কিন্তু আমি বা একটা ম্যাচে ভালো পারফরমেন্স করারই কিন্তু আমার কাজ না। আমাকে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করতে হবে। সেটা যদি করতে পারে বাংলাদেশ তাহলে এই বিশ্বকাপে যেভাবে আমি বলছিলাম যে এই বিশ্বকাপে বাংলাদেশ দল হয়তো ভালো সাফল্য নিয়ে ফিরতে পারে এবং তাদের সামনে উদাহরণ হিসেবে কিন্তু রয়েছেনই সাকিব আল হাসান। সাকিব আল হাসান যদি এই বয়সে পারেন, সাকিব আল হাসান যদি এত লম্বা সময় ধরে পারেন তাহলে তরুণ ক্রিকেটাররা কেন পারবে না? আমার মনে হয় যে সেটাও একটা বড় অনুপ্রেরণার বিষয় হতে পারেন সাকিব আল হাসান এই বিশ্বকাপে বাদবাকিদের কাছে। নিশ্চয়ই সাকিবকে বলা হয় 3 ডাইমেনশন ক্রিকেটার। ব্যাটে বলে অলরাউন্ডার তো পাকা অলরাউন্ডার তিনি নিজেই, পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভালো মস্তিষ্ক তার। এটা ক্রিকেট পাড়ায় নানা সময় শোনা যায় এবং সেটা মাঠেও দেখা যায়। নিশ্চয়ই সাকিব তার ব্যাটে বলে পারফরমেন্স করবেন, পাশাপাশি ক্যাপ্টেনকেও নানাভাবে টিপস দিয়ে দলের জন্য কার্যকরী ভূমিকা রাখবেন।